এক স্বপ্ন উড়ানের নাম ডাক্তার নীলরতন সরকার। বঙ্গদেশের এক ধন্বন্তরী ডাক্তার নীলরতন সরকার। ভাবুন তো, যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়লেন সেই প্রতিষ্ঠানকে পৃথিবী সেই আপনার নামে চেনে। এই প্রাপ্তির বোধ করি কোনো তুলনাই হয় না। শুধু 1 শতাব্দী পিছিয়ে যেতে হবে সেই গল্প শুনতে। অরুণ কুমার চক্রবর্তীর চিকিৎসা বিজ্ঞানে বাঙালি এই বইতে ডাক্তার নীলরতন সরকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি জানিয়েছেন, এন্ট্রান্স পরীক্ষার আগে দুরারোগ্য ব্যাধিতে তার মাতার মৃত্যু হওয়ায় তিনি চিকিৎসাবিদ্যার প্রতি আকৃষ্ট হন। আবার অধ্যাপক জনার্দন চক্রবর্তী তার স্মৃতিগ্রন্থে জানাচ্ছেন, শোনা যায় তার পিতৃদেবের অন্তিম ব্যাধিতে সুচিকিৎসা পাওয়া যায়নি। এই দুঃখ নিয়ে তিনি চিকিৎসা বিজ্ঞানের অধ্যয়নে ব্রতী হন এবং তাতে ভাবনা অনুযায়ী সিদ্ধি লাভ করেন। দুটি বয়ানে বিরুদ্ধতা থাকলেও একটি জায়গায় মিল আছে, সেটি হচ্ছে নিকটজনের অসহায় মৃত্যু। আর সেই মৃত্যুই বদলে দিয়েছিল ডায়মন্ড হারবারের নেত্রা গ্রামের প্রায় দরিদ্র পরিবারের ছেলে নীলরতন সরকারের ধন্বন্তরী ডাক্তার হয়ে ওঠার অভিমুখ। আজকের ভিডিওতে আপনাদের বলবো ডাক্তার নীলরতন সরকারের ডাক্তারি জীবনের কাহিনী। স্বপ্ন ও জেদের মুখে দারিদ্র্য বাধা হয়ে উঠতে পারল না। নীলরতন সরকার নিজের যোগ্যতায় বৃত্তি নিয়ে ক্রমে এমডি পরীক্ষায় পাশ করলেন। সেকালে এটিই ছিল চিকিৎসাবিদ্যায় সর্বোচ্চ দেশীয় ডিগ্রি। এই ডিগ্রি নিয়ে তিনি অনায়াসেই সরকারের অধীনস্থ হাসপাতালে বড় চাকরি পেতে পারতেন, কিন্তু পেতে চাইলেন না। আসলে নীলরতন সরকার দেখেছিলেন যে সরকারি ডাক্তারদের অনেক বাধ্যবাধকতা থাকে, তারা মোটেই স্বাধীন নন। সাহেব ডাক্তাররা এদেশি মানুষদের প্রতি যতটা উন্নাসিক, তার চেয়েও বেশি উন্নাসিক সরকারের সাহেব সাজা দেশি ডাক্তারেরা। তাই এই বৃত্তটার মধ্যে নীলরতন সরকার ঢুকতেই চাইলেন না। তাছাড়া তিনি দেখেছেন অভিজাত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণী সাহেব ডাক্তারদের যতটা সম্মানের চোখে দেখে, দেশীয় ডাক্তারদের ততটাই হীন ভাবে। তাদের কাছে যত ডিগ্রির জাঁক, তত বেশি ফি, তত বড় ডাক্তার। সাহেব ডাক্তারেরা যাত্রা নারী টিপে এই মানসিক ব্যাধিটি টের পেয়েছিল বলেই তাদের ফির হররা ছিল দেখার মতো। শিক্ষকতার জগতে গেলেও নীলরতন সরকারের ভাগ্যে ছিল ডাক্তারি। ক্যাম্বেল স্কুলের তৎকালীন সুপার ম্যাকেঞ্জি সাহেবের সুপারিশে 1885 সালে ভর্তি হয়ে গেলেন বেঙ্গল মেডিকেল কলেজে, যার এখন নাম কলকাতা মেডিকেল কলেজ। তার রেজাল্ট এত ভালো ছিল যে 5 বছরের ডাক্তারি কোর্সে সরাসরি 3য় বর্ষে ভর্তি হলেন। মর্যাদাপূর্ণ গুড এ বৃত্তি পেলেন পড়াশোনায় উৎকর্ষ দেখানোর জন্য। 1888-তে কৃতিত্বের সঙ্গে এমবি পাশ করলেন। মেও হাসপাতালে হাউস সার্জনশিপ করতে করতে এমএ এবং এমডির প্রস্তুতি শুরু করলেন। 1889 সালে একই সঙ্গে 2টি পরীক্ষাতে সসম্মানে উত্তীর্ণ হন। মেও হাসপাতালে হাউস সার্জনশিপ করতে করতে এমএ এবং এমডির প্রস্তুতি করেন। তারপর নীলরতন সরকার যখন এমডি হলেন, তার আগে মাত্র 6 জন এমডি হয়েছেন। তারা হলেন চন্দ্রকুমার দে, মহেন্দ্রলাল সরকার, জগবন্ধু বসু, আর.ডব্লিউ. কার্টার, ভগবত চন্দ্র রুদ্র এবং রামপ্রসাদ বাগচি। পঠন পাঠন চলাকালীন শিক্ষকতা করলেও তার পুরোদস্তুর চিকিৎসক জীবনে কর্মজীবন শুরু হয়েছিল এমডি পাশ করার পর। 61 নম্বর হ্যারিসন রোডে নিজ বসতবাড়িতেই তিনি প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন। তারপরে পরবর্তী প্রায় 5 দশক ধরে ভারতবর্ষের চিকিৎসকদের মধ্যে খ্যাতির শিখরে ছিলেন নীলরতন সরকার। সত্যি রত্ন। কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবি হয়ে তিনি মেও নেটিভ হাসপাতালে হাউস সার্জনের পদে যোগ দেন। তিনি দরিদ্র রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করতেন, তাদের বিনামূল্যে ওষুধ এবং খাবার কিনে দিতেন। রোগীদের কাছে তিনি ছিলেন জীবন্ত ঈশ্বর, মানব দরদি এক অদ্ভুত চরিত্র। তিনি আয় করেছেন বিপুল পরিমাণে, উলট পুরাণে আবার দেশীয় শিল্প গড়তে গিয়ে প্রায় সর্বশান্তও হয়েছেন। কিন্তু তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলেছেন, কলকাতায় 20 টাকায় ঘর ভাড়া পাওয়া যায়, তাতেই আমার চলে যাবে। অনেক ক্ষেত্রে তার এই সসান্ত্বনাই তার শক্তি হয়ে থেকেছে। কখনো কোনো গরিব রোগীকে অর্থাভাবের কারণে বিনা চিকিৎসায় তার কাছ থেকে ফিরতে হয়নি। কার্যত রাস্তা থেকে তুলে এনে বহু মানুষকে নিজের 7 নম্বর শর্ট স্ট্রিটের বাড়িতে রেখে বিনা পয়সায় চিকিৎসা করেছেন ডাক্তার নীলরতন সরকার। একবার নয়, একাধিকবার এই কাজ করে গেছেন তিনি। নিজের 7 নম্বর শর্ট স্ট্রিটের বাড়িতে নীলরতন সরকার একটা ছোট্ট ক্লিনিক্যাল ল্যাবরেটরি করেছিলেন। জুনিয়র ডাক্তারদের সেখানে কাজ করার পরামর্শ দিতেন। বহু মূল্যবান যন্ত্রপাতি কিনেছিলেন। দেশি বিদেশি মেডিকেল জার্নাল রাখতেন যাতে ছাত্ররা পড়তে পারে। ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্র ভারতে প্রথম তিনি ওই বাড়িতে বসান। ওই সময়ে বিদেশি ডাক্তারদের প্রতাপে ভয়ে থাকতেন দেশীয় ডাক্তাররা। তাদের দর্শনই ছিল 2 টাকা
খুব বেশি হলে 8 টাকা। সেখানে বিদেশিদের ছিল 16 টাকা, 32 টাকা বা 64 টাকা। এই বিষয়েও পথিকৃৎ ছিলেন নীলরতন সরকার। প্রথম দেশীয় ডাক্তার হিসেবে 16 টাকা ভিজিট নেওয়া তিনিই শুরু করেন। নীলরতন সরকার অল্প সময়ের মধ্যেই চিকিৎসক হিসেবে বিখ্যাত হন। তার পারিশ্রমিক 2 টাকা থেকে আরম্ভ হয়ে আস্তে আস্তে 64 টাকা অবধি পৌঁছায়। ডাক্তার হিসেবে তার অভাবনীয় মেধার পরিচয় মেলে। অ্যাপেন্ডিসাইট অপারেশনের জন্য কলকাতা মেডিকেল কলেজের প্রিন্স অফ ওয়েলস সার্জিক্যাল ব্লকে ভর্তি হয়েছিলেন নামী হৃদরোগ বিশেষজ্ঞ ডিপি বসু। কিন্তু কোনো অ্যানাস্থেসিস্ট তাকে অজ্ঞান করতে চাইছেন না, কারণ তার সাইনাস অ্যারেদমা রয়েছে। ওই সময় হৃদযন্ত্র পরীক্ষার আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না। ওই চিকিৎসকের ক্লিনিক্যাল আই অর্থাৎ ডাক্তারের অভিজ্ঞ চোখটুকুই যা ভরসা। কেউই ঝুঁকি নিতে চাইলেন না। রোগী আর তার পরিজনদের বিভ্রান্তিকর অবস্থা। প্রখ্যাত চিকিৎসক ইউপি বসু ছিলেন ডিপি বসুর বাবা। পরিশেষে তিনি শরণাপন্ন হলেন বন্ধুবর চিকিৎসকের, যাকে লোকে বলে ধন্বন্তরী অর্থাৎ NRS, নীলরতন সরকার। তিনি এসেই ডিপি বসুকে প্রশ্ন করলেন, খেলাধুলা করেন? ফুটবল খেলেন শুনে বললেন, আরও কয়েকটি প্রশ্ন, কোন পজিশনে খেলেন? ক্লান্ত লাগে? হাফ টাইমের পরেও খেলেন? ফরওয়ার্ডে খেলেন? ক্লান্ত হন না এবং হাফ টাইমের পরেও খেলেন? শুনে সেই ডাক্তারবাবু নির্দ্বিধায় রায় দিলেন, হার্টের অর্গানিক কোনো রোগ নেই, স্বচ্ছন্দে অপারেশন করা যায়। অস্ত্রোপচার সফল হয়েছিল। স্মৃতিচারণায় এই ঘটনার কথা লিখেছিলেন স্বয়ং ডিপি বসু। ধন্বন্তরী চিকিৎসক স্যার নীলরতন সরকারকে বলা হতো ক্লিনিক্যাল মেডিসিনের জাদুকর। ভারতীয় সাংবাদিকতার জনক তথা প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় ছিলেন তার অন্তরঙ্গ বন্ধু। নীলরতন সরকার তার মেয়ে অরুন্ধতী দেবীর সঙ্গে রামানন্দের ছেলে কেদারনাথের বিয়ে দেন। রামানন্দের মেয়ে সীতা দেবীর স্মৃতিচারণায় রয়েছে অসামান্য চিকিৎসক এবং অসাধারণ এক ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা। 1908 সালে যখন বরাবরের মতো কলকাতায় চলে এলাম আমরা, তখনই তাকে ভালো করে চিনলাম। তিনি চিকিৎসা করলে অসুখ না সেরে পারতই না, এই ছিল আমাদের বাল্যকালের বিশ্বাস। কৈশোরে একবার দার্জিলিংয়ে গিয়ে ভয়ঙ্কর জ্বরে পড়লেন। ডাক্তারবাবু শুধু সাবু আর বার্লি খেতে বলল। তখন পারিবারিক পরিচিতির সূত্রে তাকে দেখতে এসেছেন নীলরতনের বড় বৌদি, আর তিনি এসেই ডেকে আনলেন দেওরকে। রোগিনীর ভালো মন্দ খাবারের আবদার শুনে সেই চিকিৎসক সকলকে অবাক করে দিয়ে নিজেই কাঁচা মিঠে আম পাঠিয়ে দিলেন। সীতাদেবী লিখছেন, মাকে বলে দিলেন খুব বেশি চিনি দিয়ে চাটনি করে দিতে। আশ্চর্য, এই পথ্য পরিবর্তনে আমার জ্বর ছেড়ে গেল, আর এলো না। একবার সেই সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের একটা বড় ফোড়া হয়েছিল। কাজে খুব ব্যস্ততা থাকায় তাকে দেখতে আসতে পারেননি নীলরতন সরকার, এবং চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন। রোগীকে সংজ্ঞাহীন করার প্রস্তুতি চলছে। তখন উপস্থিত নীলরতন সরকার পরীক্ষা করে রামানন্দ চট্টোপাধ্যায়কে টেবিল থেকে নামাতে বলে পরামর্শ দিলেন, ওষুধে সেরে যাবে, এবং বাস্তবে হলেও তাই। কম বয়সে নীলরতন সরকার যখন এক হাসপাতালে কাজ করছেন, তখন গভীর রাতে এক রোগী এলেন। পরীক্ষা করে বুঝলেন অবস্ট্রাকশন অব দ্য ইন্টেস্টাইনস, অস্ত্রোপচার ছাড়া গতি নেই। কিন্তু অত রাতে সার্জেন পাওয়া যাবে না, তিনি মেডিসিনের ডাক্তার, অস্ত্র চিকিৎসা করতেন না। সেদিন নিজেই অস্ত্রোপচার করে রোগীর প্রাণ বাঁচালেন। প্রশান্ত চন্দ্রবাবু বলেছেন, লোকচক্ষুর অন্তরালে রাখতেন এই সমস্ত জিনিস। 1915 সালে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সভাপতি নির্বাচিত হন। নবজাতক মৃত্যু কমাতে তিনি প্রথম দায়ীদের প্রশিক্ষণ দিতে উদ্যোগী হন। তিনি সফল হন কারণ সদ্যজাতদের মৃত্যু হ্রাস পায়। অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে দিয়েছিল ডক্টর অব সিভিল ল ডিগ্রি, আর এডিনবরা ইউনিভার্সিটি থেকে পান ডক্টরেট অব লেজিসলেটিভ ল ডিগ্রি। 1918 সালে ব্রিটিশ সরকারের থেকে স্যার উপাধি পেয়েছিলেন। 1893 সালে তিনি বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং ফ্যাকাল্টি অফ সায়েন্স, ফ্যাকাল্টি অফ মেডিসিনের ডিনও হন। তিনি স্নাতকোত্তর কলা বিভাগে 1924 থেকে 1927 পর্যন্ত, বিজ্ঞান শিক্ষা বিভাগে 1924 থেকে 1943 পর্যন্ত সভাপতি ছিলেন। রোগীদের কাছে ছিলেন জীবন্ত ঈশ্বর, এক অদ্ভুত চরিত্র। বছর 50-এর ডাক্তার সরকার তখন বাংলার ধন্বন্তরী। তাকে দেখলেই রোগী অর্ধেক সুস্থ হয়ে যান। তার চিকিৎসার গুণ সম্পর্কে কিছু সত্যি, কিছু মিথ ছড়িয়ে আছে দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত। দ্রুত চলে আসেন ডাক্তারবাবু রায় ভিলায়। নিবেদিতা তন্দ্রাচ্ছন্ন। অবলা বসু পাশে বসেছিলেন, উঠে দাঁড়ালেন। জগদীশচন্দ্র বসু ডাক্তার সরকারকে নিয়ে ঢুকলেন ভগ্নী নিবেদিতার ঘরে। ডাক্তার সরকার নিবেদিতার কবজিটা ধরে নাড়ি দেখলেন, বেরিয়ে এলেন ঘর থেকে ধীর পায়ে। জগদীশচন্দ্র বসু এগিয়ে এসে বললেন, কলকাতা নিয়ে গেলে? ডাক্তার ঘাড় নেড়ে জানালেন, ধকল নিতে পারবে না। কয়েকদিন পরেই 13ই অক্টোবর ভগ্নী নিবেদিতা চিরনিদ্রায় চলে গেলেন। এর ঠিক 6 বছর আগে 1905 সালে বঙ্গভঙ্গের সেই উত্তুঙ্গ অবস্থায় নিবেদিতা অসুস্থ হয়েছিলেন। তখনও ডক্টর নীলরতন সরকার দেখেছিলেন তাকে, বলেছিলেন ব্রেইন ফিভার।
বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। বিশ্রাম নিতে পারেননি নিবেদিতা। তারপর গিয়েছিলেন ইংল্যান্ডে, গিয়েছিলেন মায়াবতীতে, সভা করেছেন, বক্তৃতা করেছেন। রাতের পর রাত জেগে জগদীশচন্দ্র বসুর বইয়ের খসড়া কপি করেছেন। বিশ্রাম নিতে চেয়েছিলেন দার্জিলিংয়ের প্রাকৃতিক পরিবেশে, কিন্তু চলে গেছেন চিরবিশ্রামে। নীরবে মাথা নামিয়ে বেরিয়ে এসেছিলেন ডক্টর নীলরতন সরকার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তন্দ্রাচ্ছন্ন বিশ্বকবিকে দেখে। 1941 সালের 5ই আগস্ট। 30শে জুলাই কবির পোস্টেট অপারেশন হয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে ডক্টর ললিত চট্টোপাধ্যায় অপারেশন করেছিলেন। নীলরতন সরকার বারণ করেছিলেন অপারেশন করতে। উল্লেখ করেছিলেন কবির মনের কথা, সতর্কও করেছিলেন খুব ছোট অপারেশন হলেও বাইরের আঘাত সহ্য নাও করতে পারেন। সাধারণ রোগী এই অপারেশনে সুস্থ হলেও উনি কিন্তু সাধারণ নন, উনি রবীন্দ্রনাথ। নীলরতন সরকার চিকিৎসা শাস্ত্রের বাইরে এক অনুভবের কথা উল্লেখ করেছেন। তীক্ষ্ণ অনুভবে বুঝতে পারে শরীর ও মনের রসায়ন, ফলে রোগ নির্ণয় তার সমাধান ছিল সাধারণ মানুষের ভাবনার অতীত। নির্মল কুমারী মহলানবিশ মানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় রানুর স্বামী প্রশান্তচন্দ্র মহলানবিশের মেজমামা হলেন নীলরতন সরকার। নীলরতন সরকারের বাড়িতে তার পড়াশোনা। কাছে খবর পান বন্ধু রবীন্দ্রনাথ সংকটাপন্ন, সঙ্গে সঙ্গে চলে আসেন জোড়াসাঁকোয়। বিধান রায়ের সঙ্গে ঢুকলেন জোড়াসাঁকোর সেই ঘরে। অচৈতন্য কবি মাঝে মাঝে সাড়া দিচ্ছেন অস্ফুট স্বরে, চোখ তার বোঝা। নীলরতন সরকার বন্ধুর হাতটা ধরলেন। রানু কানের কাছে মুখ নিয়ে জোরে জোরে বললেন, দেখুন কে আপনার কাছে এসেছেন। কোনো সাড়া নেই। আবার বললেন, নীলরতনবাবু আপনাকে দেখতে এসেছেন। চমকে উঠে বলে সাড়া দেওয়া ছাড়া আর কোনো কথা শোনা গেল না। নীলরতন সরকার বললেন, থাক। কবির হাতটি তুলে নিলেন হাতে, ঘড়িতে চোখ রেখে নাড়ি দেখলেন। তারপর তো স্তব্ধতা নেমে এলো 22শে শ্রাবণের ধারায়। বঙ্গভূমি হলো রবিহারা। সমবয়সী দুজনেই জন্মেছিলেন 1861 সালে। রবীন্দ্রনাথ 7ই মে আর নীলরতন সরকার 1 অক্টোবর। কথিত আছে রবীন্দ্রনাথ ডাকতেন নীলু বলে। 1916 সালে তিনি ছিলেন কবির চিকিৎসক ও পরামর্শদাতা। 1938 সালে জীবনের শেষ প্রান্তে কবিতার সেজতি কাব্যগ্রন্থটি বন্ধু ডাক্তার নীলরতন সরকারকে উৎসর্গ করেন। উৎসর্গপত্রটি 20 পঙ্ক্তির রবীন্দ্র স্বাক্ষরিত একটি কবিতা। শিরোনামে আছে ডাক্তার স্যার নীলরতন সরকার বন্ধু বরেশু, যার শেষ 4টি পঙ্ক্তি এই রকম: সে ভাষার আমি চরম অর্থ জানি কিবা নাহি জানি, ছন্দের ডালি সাজানো তা দিয়ে তোমারে দিলাম আনি। এতক্ষণ আপনারা শুনলেন বঙ্গদেশের ধন্বন্তরী ডাক্তার ডক্টর নীলরতন সরকারের ডাক্তারি জীবনের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।